সঙ্গে রয়েছে আমি তমশ্রী। বাজেট 2026 আর সেখানে ডিএ বাড়লো 20%, 18% থেকে বেড়ে 38% ডিএ। এতদিন আমরা জানি যে কেন্দ্রের যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তারা পান 60% হারে ডিএ পান, এবং আমরা দেখেছিলাম যে তৃণমূল সরকার গত ফেব্রুয়ারিতে সামান্য কিছু ডিএ বাড়ায় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য, আর সেখানে রাজ্য সরকারি কর্মচারীরা এতদিন 22% ডিএ পেতেন। আর এবার সেই এক ধাক্কায় বিজেপির প্রথম বাজেট, বিজেপি সরকারের প্রথম বাজেট, আর সেই বাজেটেই আমরা দেখলাম ডিএ বাড়লো 20%। পেনশনভোগীরাও 38% হারে ডিএ পাবেন। 1 অক্টোবর 2026 থেকে বর্ধিত ডিএ কার্যকর। কেন্দ্রের সঙ্গে ডিএর ফারাক এবার 42% থেকে কমে হলো 22%। রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাছে কাজ ও নীতি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা দিয়ে ওপর অতিরিক্ত 20% মহার্ঘ দিয়ে দেওয়া হবে। অর্থাৎ মোট ডিএ হার হবে 38%। পেনশন প্রাপ্যরা অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবেন। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে। স্বপন দাশগুপ্ত, বাজেট পেশ এবং বাজেট পেশে বিজেপি সরকারের প্রথম বিজেপি সরকারের রাজ্য বাজেট, এবং সেই পূর্ণাঙ্গ বাজেটে দেখা গেল কি ডিএ বাড়লো 20%, 18% থেকে বেড়ে 38% ডিএ হলো। পেনশনভোগীরাও 38% হারে ডিএ পাবেন। 1 অক্টোবর 2026 থেকে বর্ধিত ডিএ কার্যকর। কেন্দ্রের সঙ্গে ডিএর ফারাক এতদিন ছিল 42%, কারণ 22% ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মচারীরা, আর সেই ফারাক 42% থেকে কমে এবার হলো 22%। নজিরবিহীনভাবে ডিএ বৃদ্ধি রাজ্যে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। আজকের পরে কি মনে হচ্ছে যে না ঠিকঠাক বিচার পেলেন ডিএ নিয়ে? আমরা একটা কথা বুঝতে পারছি যে মুখ্যমন্ত্রী ভোটের আগে যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন এবং বলেছিলেন যে সরকারটাকে বদলান, আমরা আপনাদের সমস্ত দাবি দাওয়া মেটাবো, সেই দাবি দাওয়া মেটানোর দিকে যে অগ্রসরতা তিনি দেখিয়েছেন, যে ভূমিকা তিনি পালন করেছেন, তার জন্য তাকে আলাদা করে ধন্যবাদ আমরা জানাচ্ছি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। আমরা ভরসা রাখছি যে বাকি যেটুকু আছে সেটাও তিনি মিটিয়ে দেবেন, এবং সুপ্রিম কোর্টের নির্দেশিত যে ডিএ সেটা গ্রান্টি নেট সহ সকলের জন্যই অর্ডার খুব তাড়াতাড়ি বেরোবে। মানে 22% এখন ফারাক হয়ে গেল, 22% ফারাক হলো মাত্র, 42% ছিল। ভাস্করবাবু, আমি যখন প্রশ্ন করেছিলাম তখন আপনি বললেন যে এতদিন ধরে এই আন্দোলনও কোথাও হয়নি দেশে। আমি আবার প্রশ্ন করছি, এক ধাক্কায় 20% ডিএ কোথাও বেড়েছে? পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিন হয়েছে? না, পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিন বাড়েনি, বাকি দেশের ইতিহাসেও কোনোদিন এতটা বাড়িয়ে পড়ে কোথাও করা হয়নি। আপনি কি বলবেন কেন, আগের সরকার বা তার আগের সরকার বামেদের আমলেও কেন হয়নি? সমস্যাটা ছিল সদিচ্ছা জায়গা থেকে এই সরকারের সাথে আগের সরকারের তফাৎ হয়েছে। আগের সরকারের সদিচ্ছাই ছিল না, এই সরকার সদিচ্ছা দেখিয়েছে। তার মানে আপনারা মানছেন যে এটা নজিরবিহীন এবং ঐতিহাসিক ঘটনা? একদমই, এটা নিয়ে তো কোনো সন্দেহ থাকার জায়গা অবকাশ নেই। যে যেভাবে মুখ্যমন্ত্রী সমস্ত প্রতিকূলতাকে সাথে নিয়েই আজকে যে নজির সৃষ্টি করলেন সেটা, এবং সেখানে কিন্তু এটা কথাটা বলেওছেন যে লড়াই কর্মচারীরা শিক্ষকরা করেছেন তার স্বীকৃতি স্বরূপ
আমরা খুশি যে যে আন্দোলন আমরা করেছি সেই আন্দোলনের স্বীকৃতিতেই তারা আমাদের দাবি পূর্ণতার দিকে তারা এই পদক্ষেপ গ্রহণ করেছেন। ভাস্কর বাবু, আপনারা বলছেন যে এত দীর্ঘ আন্দোলন কোনো দেশেও করেন, এই দেশে কোথাও করেননি সরকারি কর্মচারীরা। আপনাদেরকে ঘেউ ঘেউ শুনতে হয়েছিল, আপনাদেরকে শুনতে হয়েছিল যে যত দিই তত চায়। এছাড়াও আরও বহু বিশেষণ কিন্তু আমাদের প্রতি প্রয়োগ হয়েছিল, যে চিরকুটে চাকরি পাওয়া সহ বিভিন্ন কথাবার্তা তিনি বলেছিলেন। তার বিরুদ্ধে তার যে শব্দ প্রয়োগ, অপশব্দ প্রয়োগ, সেই অপশব্দ প্রয়োগকে কিন্তু আমরা 4 তারিখের মধ্যে দিয়েই জবাবটা দিয়ে দিয়েছি। এখন যদি গিয়ে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করেন, আমার মনে হয় তিনি বলে দিতেই পারবেন যে তার এই যে ক্ষমতা থেকে চলে যাওয়া, তার পিছনে সরকারি কর্মচারীদের একটা বড় ভূমিকা ছিল। তৃণমূল সরকারের আমলে আমরা দেখেছিলাম যে এই ডিএ নিয়ে বিস্তর জলঘোলা হয়। কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে, পুরনো বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন আন্দোলন করেছেন কর্মচারীদের একাংশ। আর আজ ডিএ বাড়লো 20%, 18% থেকে বেড়ে 38% ডিএ। আর ডিএ বাড়ায় খুশি রাজ্য সরকারি কর্মীরা। ক্যামেরা কেন ছুটছো? তোমাদের না সত্যি রিয়েলি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সামনে থেকে একটু সরে দাদা, সামনেটা ছাড়ুন। মোবাইলটা নিচে করে একটু ভাবা। আরে মোবাইল নিচে করে না, আরে একটু বাজেট 2026, বাজেটে ডাবল ইঞ্জিনের সুফল, রাজ্যের উন্নতিতে পাশে কেন্দ্র। আমার সঙ্গে কৌশিক দাশগুপ্ত রয়েছে, কথা বলবো কৌশিকের সঙ্গে। 25, 26, 26, 27 কেন্দ্রের থেকে রাজ্য কত পেয়েছিল, রাজ্য এবার কত পাবে, পুরো বিস্তারিত জানবো। দেখো, ডাবল ইঞ্জিনের বাজেট কেন বলা হচ্ছে এবং বাজেটে ডাবল ইঞ্জিনের সুফলটা কি সেটা বোঝার জন্য একটা পরিসংখ্যানই যথেষ্ট, সেটাই আমরা তুলে ধরছি। কেন্দ্রের থেকে প্রতিবারই রাজ্য বিভিন্ন প্রকল্প করার জন্য কেন্দ্রীয় সরকার থেকে টাকা পায়। সেটা 2025-26 মানে যখন তৃণমূল সরকার ছিল তখন কেন্দ্রের থেকে পেয়েছিল 22,800 কোটি টাকা। 2025-26 কেন্দ্রের থেকে পেয়েছিল 22,800 কোটি টাকা। এবার এটা যেটা বাজেট প্রকাশ করা হলো আজকে, সেটা হচ্ছে 2026-27 বাজেট। সেখানে ধরা হচ্ছে কেন্দ্রের থেকে পাওয়া যাবে 71,393 কোটি টাকা। যা ধরা হয় অনেক সময় তা পাওয়া যায় না, কিন্তু না পাওয়া গেলেও সেটার কাছাকাছি পাওয়া যায়। যেমন তৃণমূল ছিল, তৃণমূলই পেয়েছিল, তারা ধরেছিল 37,000 কোটি পাবে, এটা ধরে তারা 22,000 কোটি পেয়েছিল। আর এবার দুই জায়গাতেই বিজেপি সরকার এবার কেন্দ্রের থেকে পেতে চলেছে 71,393 কোটি টাকা। গতবার কেন্দ্রের থেকে পেয়েছিল 22,868 কোটি টাকা, এবার পেতে চলেছে 71,393 কোটি টাকা। অর্থাৎ গতবারের থেকে প্রায় 3 গুণ বেশি কেন্দ্রের টাকা এবার রাজ্য সরকার পাবে। বিভিন্ন রকম উন্নয়নমূলক প্রকল্প, আরো যা যা প্রকল্প আছে, সামাজিক প্রকল্প, চাকরি বাকরির জন্য যেসব প্রকল্প রয়েছে সবকিছুতে এই টাকাটা খরচা হবে। রাজ্যের উন্নতিতে টাকাটা খরচা হবে। কেন্দ্র এবার প্রায় 3 গুণের বেশি টাকা, গতবার যা দিয়েছিল তার তুলনায় 3 গুণ বেশি টাকা এবার রাজ্যকে দিচ্ছে। এখন অনেকেই এটা ভাবতে পারেন যে যেহেতু বিজেপি সরকার কেন্দ্রে, আর এখানে ছিল রাজ্য সরকারের তৃণমূল এবং দুজনে একে অপরের প্রতিপক্ষ ছিল, তাই তৃণমূল সরকারকে বিপাকে ফেলতে বিজেপি এই টাকাটা দিত না, যে এইটা তৃণমূল বরাবরই এই অভিযোগ করেছে। কিন্তু এই অভিযোগ বিজেপি বরাবরই উড়িয়ে দিয়েছে। তারা একটা কথাই বলেছে যে তৃণমূলের সঙ্গে কোন রকম উন্নয়নের প্রশ্নে তারা কখনো রাজনীতি দেখেনি। তাই যদি হতো তাহলে তো কেরলকে তারা কখনো টাকাই দিত না। কেরলে তো কখনো বিজেপি পাই ফেলতে পারেনি, এখনো সেরকম ভাবে দাঁত ছড়াতে পারেনি। কেরল ছাড়া এমন অনেক রাজ্য আছে দেশের যেখানে বিজেপির সরকার নয়, তাহলে সেখানে কি করে বিজেপি মোদী সরকার টাকা দিচ্ছে? এই তৃণমূল সরকারকে টাকা দেওয়া না দেওয়ার একটাই কারণ, টাকা কমিয়ে দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে দুর্নীতি। প্রথম যে দুর্নীতিটা সামনে আছে 100 দিনের কাজে,
ভয়ঙ্কর দুর্নীতি, আবাসে ভয়ঙ্কর দুর্নীতি। সেই দুর্নীতি শুধু অভিযোগ হিসাবে থেকে যায়নি, বিভিন্ন টিম এসে তারা খতিয়ে দেখেছেন, তারা যে রিপোর্ট দিয়েছেন তারাও বলেছেন হ্যাঁ দুর্নীতি হয়েছে, সেই অভিযোগকে মান্যতা দিয়েছেন। তারপর কেন্দ্র সেই টাকাটা বন্ধ করে। যে সরকারি টাকা, সেই টাকা কেন তৃণমূলের নেতাদের পকেটে যাবে, কেন গরিব মানুষ পাবেন না, সেই জন্য টাকা দেওয়া বন্ধ করে। এবং তৃণমূল হিসাবও দিতে পারতো না, যেহেতু দুর্নীতি ছিল, সেই জন্য কেন্দ্রীয় সরকারের টাকা কিভাবে খরচা করা হচ্ছে তার একটা হিসাব দিতে হয় কেন্দ্রীয় সরকারকে। সেই হিসাবটা দেখে সেই মতো পরের বার টাকা দেওয়া হয়। সেই হিসাবটাই তৃণমূল সরকার দিত না, যার জেরে বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের টাকাটা কমে গেছিল, অনেকটাই কমে গেছিল। সেইটাতে কি দাঁড়িয়েছিল, 2024-25-এ অর্থাৎ তৃণমূল সরকারের আমলে কেন্দ্রীয় সরকার কেন্দ্রের থেকে টাকা পেয়েছিল রাজ্য 15,205 কোটি। 2025-26-এ সেটা বেড়ে হয়েছিল 22,068 কোটি। আর এবার ডাবল ইঞ্জিনের সরকার, বাজেটে ডাবল ইঞ্জিন, 22,068 কোটিটা বেড়ে এক ধাক্কায় হতে চলেছে 71,393 কোটি। অর্থাৎ গতবার পেয়েছিল 22,068 কোটি কেন্দ্রের থেকে রাজ্য, এবার সেটা বেড়ে হতে চলেছে 71,393 কোটি। এটা দেখেই অনেকে বলছেন এই হচ্ছে ডাবল ইঞ্জিনের বাজেট বা ডাবল ইঞ্জিনের সুফল। বেশ, ধন্যবাদ। আমরা পশ্চিমবঙ্গকে কোন পথে এগোবো তার দিশা নির্ধারণের একটা চেষ্টা করেছি। আমরা সরকার পরিচালনার ক্ষেত্রে বলিষ্ঠ প্রশাসনিক ব্যবস্থা পুনরায় চালু করেছি। আমরা পশ্চিমবঙ্গকে পঙ্গু করে দেওয়া সিন্ডিকেট রাজের অবসান করেছি। আমরা রাজ্যে কল্যাণমূলক ব্যবস্থার কাঠামোকে সরলীকরণ করেছি এবং একই সাথে অর্থনৈতিক বিপর্যয় এড়াতে পেরেছি। আমরা স্টেট পলিসির দিক পরিবর্তন করেছি এবং শিল্প উদ্যোগ বৃদ্ধি, উদ্ভাবন, প্রযুক্তি ও ব্যবসা বাণিজ্যকে আমরা পুরো সমর্থন দিয়েছি। আমরা একটা বিজনেস ফ্রেন্ডলি একটা পরিবেশ তৈরি করেছি। আমরা কেন্দ্রের সঙ্গে নিষ্প্রয়োজনীয় বিরোধের সমাপ্তি ঘটিয়ে ডাবল ইঞ্জিন সরকারের প্রতিটি সুবিধে নেবার চেষ্টা করেছি। আমরা পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মানচিত্রে পুনঃস্থাপিত করেছি। মাননীয় সদস্যদের সামনে 2026-27 অর্থবর্ষের জন্য 4,38,775.29 কোটি টাকা নিট বাজেট বরাদ্দের প্রস্তাব রাখছি। রাজ্য বাজেট আর সেই বাজেটে বাড়ছে মিড ডে মিলের বরাদ্দ। 6 টাকা 78 পয়সা থেকে বেড়ে মাথা পিছু 10 টাকা। কেন্দ্রের পোষণ প্রকল্পে আওতায় শিশু ও প্রসূতিদের গরম খাবার দেওয়ার ঘোষণা। কলকাতায় মিড ডে মিল দেবে ইসকন। বাজেটে ঘোষণা রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। মিড ডে মিলের বরাদ্দ বাড়ছে 6 টাকা 78 পয়সা থেকে বেড়ে মাথা পিছু 10 টাকা। কেন্দ্রের পোষণ প্রকল্পের আওতায় শিশু ও প্রসূতিদের গরম খাবার দেওয়ার ঘোষণা। কলকাতায় মিড ডে মিল দেবে ইসকন। বাজেটে ঘোষণা রাজ্যের অর্থমন্ত্রীর। প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের উপকরণের খরচ 10 টাকা করা হবে। ইসকনের সহযোগিতায় কলকাতা পৌরসভা এলাকায় স্কুলে পুষ্টিকর রান্না করে মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রত্যেক ICDS সেন্টার, প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলে গ্যাস কানেকশন, সোলার প্লেট, যেখানে প্রয়োজন বাসনপত্র এবং নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করা হবে। প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলে ওয়াটার পিউরিফায়ার বসানো হবে। সকল প্রাইমারি স্কুলে বিদ্যুৎ ও যোগাযোগে বৈদ্যুতিক পাখার ব্যবস্থা নিশ্চিত করা হবে। একদিকে বাড়ছে মিড ডে মিলের যে বরাদ্দ, সেই বরাদ্দ, আর এবার সরকারি হাসপাতালে খাবারের মানোন্নয়ন। 3 বেলা খাবারের রোগী পিছু বরাদ্দ বৃদ্ধি বাজেটে। 56 টাকা থেকে বাড়িয়ে 110 টাকা দেওয়ার ঘোষণা। 56 টাকায় 3 বেলা খাবার দেওয়া হতো হসপিটালে। আমি পিজিতে ভিজিটে গেছিলাম, পিজির ডাক্তাররাই আমাকে বলছে দুপুরেও কুমড়ো, সন্ধ্যাবেলাও কুমড়ো। আমি জানতে চাইলাম কেন? গর্ব করে বলতেন আগের মুখ্যমন্ত্রী এটা দেখি সোনার হসপিটাল। বললো কি করবে ঠিকাদাররা, সাপ্লাইয়াররা? 56 টাকা 44 পয়সা মনে হয়।
তা এই টাকায় কি হবে? আমি বললাম কত টাকা দিলে হবে? না 104 টাকায় মোটামুটি 3 বেলা হবে। আমি স্বপনদাকে অনুরোধ করলাম যে 104 নয়, 110 করে দিন, একটু রুগীরা ভালো খাওয়ার পাক। অত্যন্ত গরিব মানুষগুলোকে ওইখানে যেতে হয়। আজকে 110 টাকা করে ডায়েট করে দেওয়া হয়েছে।